মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বিখ্যাত টাইম ম্যাগাজিনে তারেক রহমানের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। তারেক রহমানের এই সাক্ষাৎকারটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। আলোচনার চাইতে বলবো সমালোচনায় বেশি হচ্ছে। সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে অনেকেই বলছেন টাইম ম্যাগাজিন নাকি ইলেকশনের ঠিক আগে আগে তারেক রহমানকে একেবারে খেয়ে দিয়েছে। ৩,০০০-এরও বেশি শব্দের ঢাউ সেই ইন্টারভিউটাতে সবটুকুই যে তারেক রহমানের ইন্টারভিউ তা কিন্তু নয়। সেখানে তারেক রহমানের কথা আছে, তারেক রহমানকে ঘিরে টাইম ম্যাগাজিনের রিপোর্টারের নিজস্ব বিশ্লেষণ আছে, নিজস্ব তথ্যপত্র আছে। একই সঙ্গে গত ১৭ বছরের শাসন নিয়ে কথাবার্তা আছে, শেখ হাসিনার বক্তব্য আছে, শেখ হাসিনার শাসন নিয়ে কথাবার্তা আছে, জামাতে ইসলামী নিয়ে কথাবার্তা আছে, অন্তর্বর্তীকালীন সরকারের শাসন নিয়েও কথাবার্তা আছে। মজার ব্যাপার হচ্ছে যে ইন্টারভিউটা নিয়ে যত বেশি আলোচনা হয়েছে, যত কথাবার্তা হয়েছে, মূলত কয়েকটি শব্দকে ঘিরেই সেই সব আলোচনা, সমালোচনা, কথাবার্তা আবর্তিত হয়েছে। তার একটি হচ্ছে ইন্টারভিউটির শিরোনাম। আমি ইন্টারভিউ না বলে আমার মনে হয় যে একটি নিবন্ধই বলা যেতে পারে। নিবন্ধটির শিরোনাম বাংলাদেশ প্রডিগাল সান। এই যে প্রডিগাল সান এর আক্ষরিক অর্থ করে এটিকে নিয়ে মানে বেশ অনেকে অনেক বিশাল আয়তনের ইউটিউব কন্টেন্ট তৈরি করে ফেলেছেন। যে বিখ্যাত টাইম ম্যাগাজিন তারেক রহমানকে বকে যাওয়া সন্তান বলেছে, অপব্যয়ী সন্তান বলেছে, আরও অনেক কিছু। আরও দুটি তথ্য এই ইন্টারভিউ থেকে আলোচনায় উঠে এসেছে। একটি হচ্ছে যে তারেক রহমান ইউনিভার্সিটি ড্রপ আউট, যিনি ইউনিভার্সিটি শেষ করতে পারেননি। আর একটি হচ্ছে যে তাকে এখনও কোথাও কোথাও লোকজন খাম্বা তারেক বলে থাকে। ইয়েস, টাইম ম্যাগাজিনের এই নিবন্ধটিতে এই সবকটি কথাই আছে, এবং যারা এই সাক্ষাৎকারটি নিয়ে আলোচনা করেছেন তারা কেবলমাত্র এই কয়েকটি টার্ম চুজ করে সেগুলো নিয়ে আলোচনা করেছেন, এর বাইরে আর ঢুকেনি। ইন্টারেস্টিংলি বিএনপির যারা কর্মী, সমর্থক, নেতা বলে কিংবা যারা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট নিয়ে যারা কাজ করেন, তারাও এই ইন্টারভিউর ভিতরে যে আরও অনেক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সামনে নিয়ে আসেননি, কিংবা তারা হয়তো ওই সব কথাবার্তার ভিড়ে লজ্জা পেয়ে আর ভিতরে ঢোকার চেষ্টা করেননি, সেখানে কেটে গেছেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই এই নিবন্ধটির ভেতরের নানা বিষয়গুলো নিয়ে আলাদা আলাদা করে দীর্ঘ আলোকপাত হওয়া দরকার ছিল, হওয়া উচিত। নিবন্ধটা শুরু হয়েছে আসলে তারেক রহমানের সঙ্গে ঢাকায় তারেক রহমানের বাড়ির সামনে যে বাগানটি আছে সেই বাগানে বসে রিপোর্টারের যে আলাপ, সেই আলাপটি দিয়ে। এবং রিপোর্টার শুরুতে তারেক রহমানের বিবরণ দিতে গিয়ে বলছেন তার গলা বসে গেছে। নির্বাচনের সামান্য আগে, কয়েকদিন আগে এইভাবে একজন নেতার গলা বসে যাওয়া, তিনি কথা বলতে পারবেন না, সেটি ভালো কিছু না, সেই কথাও রিপোর্টার বলছেন। এবং একই সঙ্গে তিনি মনে করিয়ে দিচ্ছেন, আইরনি হচ্ছে গত ১ দশকেরও বেশি সময় ধরে সাবেক স্বৈর শাসক, এই শব্দগুলি তিনি ব্যবহার করেছেন, লোকাল মিডিয়াতে তার বক্তব্য প্রকাশ নিষিদ্ধ করে দিয়েছিলেন। অর্থাৎ এই যে তার গলা বসে গেছে এবং গত ১৭ বছর তিনি কথা বলতে পারেননি, এখানে একটা কোরিলেট করার চেষ্টা করেছেন রিপোর্টার। তারেক রহমান তার নিজের কথা জানাচ্ছেন এই সাক্ষাৎকারে। তিনি বলছেন ঢাকায় এসে তিনি পরিস্থিতির সঙ্গে খাপ খেয়ে নেওয়ার চেষ্টা করছেন। তিনি তার লন্ডনের জীবনের কথাবার্তাও সেখানে বলেছেন। কিন্তু একেবারে শুরুর দিকেই এই সাক্ষাৎকার বলে কিংবা নিবন্ধ বলে তার শুরুর দিকেই তারেক রহমান তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি দিয়ে দিয়েছেন। তিনি বলছেন, রিপোর্টারকে উদ্দেশ্য করে তিনি বলছেন, আমি কথায় পারদর্শী না। আপনি যদি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেন আমি হয়তো অতটা বলতে পারবো না, কিন্তু আপনি যদি আমাকে কোনো কিছু করতে বলেন আমি সেটি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। তারেক রহমানের বার্তাটা কিন্তু পরিষ্কার যে আমি কথার মানুষ না। সাধারণত রাজনীতিকরা যা হন তারা কথা বলেন, প্রতিশ্রুতি দেন, কাজ করেন না, বাস্তবায়ন করেন না। কিন্তু তারেক রহমান টাইম ম্যাগাজিন তারেক রহমানকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। তারা ভোটারদের, দেশের মানুষকে জানাতে চাচ্ছে যে তারেক রহমান বাংলাদেশ প্রোডাগাল সান, যে ফিরে এসেছে তার নিজের দেশে, সে আসলে কাজ করার মানুষ, কথা বলার মানুষ না। তার দেশে ফেরা, এয়ারপোর্টে জনসমাগম, মায়ের মৃত্যু, এইসব বিবরণের মধ্যে মায়ের কাছ থেকে পাওয়া তার শিক্ষার কথা জানিয়ে দিচ্ছেন রিপোর্টার। এবং একই সঙ্গে তিনি এই তথ্যটাও আগাম জানিয়ে দিচ্ছেন একেবারে শুরুর দিকেই
যে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে তারেক রহমান ক্লিয়ার ফ্রন্ট রানার। ক্ষমতার দৌড়ে তিনি বেশ অগ্রগামী, তিনি এগিয়ে আছেন। এই নিবন্ধটিতে বা তারেক রহমানের সাক্ষাৎকারটিতে তারেক রহমান কিন্তু তার দৃষ্টিতে এই সময়ের বাংলাদেশের যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে তিনি আলোকপাত করেছেন। অর্থনৈতিক সমস্যা, উচ্চ মূল্যস্ফীতি, বিগত সময় থেকে শুরু করে এসে এই সময় পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভের টানাপোড়েন এবং তার কারণে ইম্পোর্ট কমে যাওয়া, জ্বালানি খাতকে ক্ষতিগ্রস্ত কিভাবে করেছে, ম্যানুফ্যাকচারিং খাতকে কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে, এইসব কথাবার্তা তিনি বলেছেন। তিনি বলেছেন যে আমাদের যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, যেটি নিয়ে দিনের পর দিন কথাবার্তা হয়, সেটি কেন হয় না, সেটি যা হওয়া দরকার তিনি কি করবেন সেই সব। এবং তিনি এটিও বলছেন যে নতুন প্রজন্মের জন্য সত্যিকার অর্থে প্র্যাকটিক্যালি কিছু করা দরকার। তার এইসব পলিসি নিয়ে আলোচনা হতে পারে, বিতর্ক হতে পারে, এবং এই যে পলিসি, তার যে থিঙ্কিং, তিনি যেটি বলছেন, সেই সবগুলি বর্তমান বাস্তবতায় বাংলাদেশের জন্য কতটা উপযোগী, কতটা উপযোগী না, সেই সব নিয়ে তর্ক হতে পারে, হতে পারতো। আমরা সেই আলোচনায় কিন্তু যাইনি এই সাক্ষাৎকার থেকে। আমরা কেবলমাত্র তিনি হাই স্কুল ড্রপ আউট, তিনি প্রোডোগালস সান, তিনি খাম্বা তারেক, বিএনপির শাসন আমলে 4 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, আমরা কেবল ওই আলোচনাটাই থেকেছি, এর বাইরের আলোচনায় এই সাক্ষাৎকার থেকে যায়নি। হ্যাঁ, টাইম ম্যাগাজিন অনেকেই এই প্রশ্নটি তুলেছেন যে তার এই সাক্ষাৎকারে তারেক রহমান যে হাই স্কুল পাশ করে ইউনিভার্সিটি ড্রপ আউট, সেটি কি খুব জরুরি তথ্য ছিল? আমি মনে করি সেটিও একটা জরুরি তথ্য। যিনি একটা দেশের সরকার প্রধান হবেন, যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যিনি জনগণের নেতা হবেন, তার প্রত্যেকটি ব্যক্তিগত ইনফরমেশনই মানুষের জানার অধিকার আছে, জানা থাকা দরকার। ওয়েস্টের পলিটিক্সে কিন্তু পলিটিশিয়ানদের যারা নির্বাচনী লড়াইয়ে যায় বা নেতৃত্ব দিতে যায়, তাদের এইসব বিষয় আসলে ব্যক্তিগত জীবনযাপন সব কিছুই সামনে আসে। দেখেন, মানে ওয়েস্টার্ন সোসাইটিতে যারা, মানে কোনো একজন পলিটিশিয়ান তিনি যখন মন্ত্রী হন, এমপি হন, তিনি বা তার বাবা দাদা কোন কালে কোন দেশ থেকে এসে এখানে রিফিউজি হিসাবে আশ্রয় নিয়েছিলেন পশ্চিমের কোন দেশে, সেটিকে বড় করে প্রচার করা হয়, কারণ সেখানে দেখানো হয় তার আসলে স্ট্রাগলের কথাটা, কোন জায়গা থেকে তিনি উঠে এসেছেন। টাইম ম্যাগাজিনের রিপোর্টার তারেক রহমান ইউনিভার্সিটি ড্রপ আউটের কথা বলাতে আমার কাছে মনে হয়েছে যে তারেক রহমান যা আসলে সেটি তারা উপস্থাপন করেছে, তার বাড়াবাড়ি কিছু করতে চায়নি, তাকে ফুলিয়ে ফাঁপিয়ে বিশাল নেতা সেটি তারা দেখাতে চায়নি। আবার তিনি যে অনেক কিছু বর্তমান রাজনীতিতে, বর্তমান বাস্তবতায়, সেটিও তারা বলার চেষ্টা করেছেন। আমি সেই দিকেও আসব। এই যে খাম্বা তারেকের কথা বলা হয়, এটা ফ্যাক্ট। তারেককে নিয়ে তো এই আলোচনা সমাজে আছে, এবং সমাজে যেহেতু এই আলোচনাটা আছে, সেটি বলতে তো কোনো সমস্যা নেই। তারেক রহমান অস্বীকার করেছেন যে কোনো দুর্নীতির বিরুদ্ধে, তার বিরুদ্ধে যে অভিযোগের, বা বিএনপির শাসনামলে 4 বার যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল সেটি নিয়েও তিনি তার কাউন্টার অপিনিয়ন তিনি সেখানে দিয়েছেন। কিন্তু বাস্তবতা তো হচ্ছে এই আলোচনাগুলো আছে, সেই আলোচনাগুলো ইন্টারভিউতে থাকলে তাকে মানে ডুম করে দেওয়া হয়েছে, বিষয়টা তা না, বরং যা সত্য, যা বিদ্যমান সেই বিষয়গুলো সমাজের সামনে, ভোটারদের সামনে তুলে ধরা হয়েছে। পারিবারিক উত্তরাধিকার যে তারেক রহমানের একমাত্র ক্রেডেনশিয়াল, টাইম ম্যাগাজিন সেটি উল্লেখ করেছে। এবং টাইম ম্যাগাজিন যদি সেটি উল্লেখ নাও করতো, তাহলে কি আমরা সেটি জানতাম না? আমরা তো সেটি জানতাম যে বাংলাদেশের রাজনীতিতে মানে পারিবারিক উত্তরাধিকারটা এখন পর্যন্ত জরুরি। যেই কারণে 5ই আগস্টের পরে মানে শেখ পরিবারকে রাজনীতি থেকে সরিয়ে দিতে হবে, শেখ পরিবারের বাইরে আওয়ামী লীগকে রাখতে হবে, এই আলোচনাটা উঠেছিল কিন্তু এই কারণেই যে উত্তরাধিকার মুক্ত একটা রাজনীতি তারা দেখতে চেয়েছেন। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় উত্তরাধিকারের ব্যাপারটা এতই শক্তিশালী যে শেখ পরিবার কিংবা জিয়া পরিবার মানে পরিবারের এই উত্তরাধিকারকে অস্বীকার করে সেখানে কাউকে, মানে এই দুটি দলের পক্ষেই কিংবা মেজর পলিটিক্যাল ফোর্সকে পলিটিক্স করাটা একটু ডিফিকাল্ট। কিন্তু টাইম ম্যাগাজিন যাই বলুক না কেন, আমরা তাকে যেভাবে আলোচনা কিংবা সমালোচনা করি না কেন, তারেকের সমর্থকদের কাছে তিনি হচ্ছেন নির্যাতিত ত্রাণকর্তা, যিনি তার জন্মভূমিকে মুক্তি দিতে এসেছেন। এটি টাইম ম্যাগাজিনের রিপোর্টার লিখছে। তারেক রহমান যদিও সেই ইন্টারভিউতে বলছেন যে তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিংবা মা প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারণে নয়, তার দলের লোকজন চেয়েছে বলেই তিনি দলের এই পর্যায়ে আজকে এসেছেন,
এটি যদিও তারেক রহমান বলছেন, কিন্তু টাইম ম্যাগাজিনের রিপোর্টার বলছেন যে তার একমাত্র ক্রেডেনশিয়াল হচ্ছে তার উত্তরাধিকার, তার বাবা মা পরিবার। কিন্তু আবার এটিও বলছেন যে বাংলাদেশে তার সমর্থকদের কাছে তিনি হচ্ছে নির্যাতিত ত্রাণকর্তা এবং তিনি মাতৃভূমিকে রক্ষা করতে এসেছেন। এবং এই যে মাতৃভূমিকে রক্ষা করতে এসেছেন, এই জায়গাটাই আসলে যে শিরোনাম বাংলাদেশ প্রোটোকল সান, যেটা আসলে একটা বাইবেলের একটা ট্রিওলজি, একটা 3টি গল্পের ধারাবাহিক গল্পের একটি অংশ, যে একেবারে শেষ অংশে যেই সন্তান বাবার সহায় সম্পত্তি টাকা পয়সা নিয়ে চলে গিয়েছিল এবং একেবারে দুঃসময়ে, যখন তার নিজের দুঃসময় কিংবা তার দেশে পরিবারের দুঃসময়, সেই সময় আবার ফিরে এসেছিল, তার বাবা তাকে ক্ষমায় ভালোবাসায় গ্রহণ করে নিয়েছিল। এই যে প্রতীকী অবস্থাটা বাইবেলের, তারেক রহমানকে ঠিক সেই জায়গাটাই তারেক রহমান নিজে হয়তো জাননি, তিনি বলতে তাকে দেশ এক সময় তাকে দেশ থেকে বাধ্য করা হয়েছিল এবং দেশের একটা ক্রাইসিসের সময়, তার দলের একটা ক্রাইসিসের সময় তিনি দেশে ছিলেন না, তিনি দেশে আসতে পারেননি বা আসেননি, তিনি লন্ডনে থেকেছেন। কিন্তু এখন একটা ইতিহাসের ক্রান্তিকালে দেশের একটা প্রয়োজনের সময় দলের লোকরা যখন ভাবছে যে একমাত্র তারেক রহমানই তাদের ত্রাণকর্তা, সেই সময় তিনি আবার এসেছেন এবং তার দল তাকে গ্রহণ করেছে। টাইম ম্যাগাজিন বলছে মানুষও তাকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে আছে। টাইম ম্যাগাজিনের রিপোর্টার সেখানে সাম্প্রতিক একটি জরিপের উদ্ধৃতি দিচ্ছেন, যে জরিপে দেখানো হয়েছে যে বিএনপির সমর্থন 70% এবং জামাতে ইসলামের সমর্থন 19%। সেই জরিপটি নিয়ে আলোচনা আছে, সমালোচনা আছে। অনেকে বলে থাকেন যে সেটি বিএনপি পরিচালিত একটি জরিপ, কিন্তু টাইম ম্যাগাজিন সেই জরিপটিকেই কিন্তু এন্ডোর্স করেছে এবং 70% সমর্থনের কথা উল্লেখ করে বলছে, মনে হচ্ছে এটি দেখা যাচ্ছে যে মনে হচ্ছে বাংলাদেশিরা তাকে গ্রহণ করেছে। খেয়াল করবেন, আমরা যতটাই সমালোচনা করি না কেন, আমরা যতই বলার চেষ্টা করি না কেন যে এই টাইম ম্যাগাজিন এই ইন্টারভিউতে কিংবা এই নিবন্ধে তারেক রহমানকে একেবারে খেয়ে দিয়েছে, কিন্তু টাইম ম্যাগাজিন তারেককে উপস্থাপন করেছে কিভাবে? তারা বলছে তারেক মৃদুভাষী, ইন্ট্রোভার্ট। তিনি অন্যকে দোষারোপ করার চেয়ে, অন্যকে কোনো কিছুর দায়বদ্ধ করার চাইতে তিনি শুনতে পছন্দ করেন, তিনি শুনতে চান। টাইম ম্যাগাজিন লিখছে তারেক রহমান আসলে তথ্য পরিসংখ্যানের উপর নির্ভর করতে চান এবং তিনি নিজেও তথ্য পরিসংখ্যান সংগ্রহে খুবই পটু। তার মানে হচ্ছে বাংলাদেশে নিয়ে তিনি যখন রাজনীতি করতে আসেন তখন বাংলাদেশের কোথায় কি প্রয়োজন, কি তথ্য, কি উপাত্ত আছে, সেগুলো তিনি সংগ্রহ করে নিয়েছেন বা সংগ্রহ করার মতো ক্যাপাবিলিটি তার মধ্যে আছে কিংবা তার আগ্রহ আছে। তাকে প্রশ্ন করা হয়েছিল যে লন্ডনের এই যে দীর্ঘ সময় তিনি থাকলেন, সেখানে তিনি কি করেছেন। তারেক জানিয়েছেন লন্ডনে তিনি রিচমন্ড পার্কে ঘুরে বেরিয়েছেন, চিন্তায় ডুবে থেকেছেন, ইতিহাসের বই পড়েছেন, আর তার প্রিয় সিনেমা এয়ারফোর্স 1 সেটা তিনি 8 বার দেখেছেন। দর্শক, তিনি ইতিহাসের বই পড়েছেন। বাংলাদেশের রাজনীতিকরা, বর্তমান সময়ের রাজনীতিকরা অবশ্যই খুব কম রাজনীতিকরাই বই পড়েন, বই নিয়ে কথা বলেন। পড়াশোনার জায়গাটায় আমাদের যারা, এমনকি রাজনীতিকদের কথা কেন, রাজনৈতিক কর্মীরাও, যারা সমর্থকরাও এখন বই পড়ার বিষয়টা তো একেবারে উঠেই গেছে বলা চলে। সে জায়গায় তারেক রহমান দাবি করছেন যে তিনি ইতিহাসের বই পড়েছেন, তিনি ইতিহাস বই পড়েন। আমরা দেখেছি তিনি ঢাকায় যখন ফিরেন বিমানে, তার পাশে, এমনকি তার মেয়ের পাশেও কেবিনে একটা বই রাখা ছিল। সো যে মানুষ বই পড়ে, তার চিন্তার, তার ভাবনার, তার দেখার চোখ ভিন্ন হয়। তিনি নিজে একটু ভিন্ন মানুষ হন, এটা আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। অনেক বই পড়ুয়া মানুষের সঙ্গে উঠা বসা, কাছ থেকে দেখার সুবাদে, অভিজ্ঞতার ভিত্তিতেই আমার এরকম একটি উপলব্ধি হয়েছে। ফলে তারেক রহমান যখন রাজনীতিক এবং তিনি যখন বই পড়েন বলেন, তখন আমি তাকে আরেকটু অন্যভাবে দেখতে চাই, আমি তাকে কিছু প্লাস পয়েন্টও দিতে চাই। বর্তমানে রাজনীতি নিয়ে টাইম ম্যাগাজিন যে মন্তব্যটি করেছে এই নিবন্ধে, সেইখানে তারা বলছে যে বর্তমানে যে রাজনৈতিক বাস্তবতা, সেই বাস্তবতায় কেবলমাত্র পারিবারিক ক্রেডেনশিয়াল দিয়ে এই রাজনীতিতে উতরে যাওয়ার কোনো সুযোগ নেই। মানুষ এখন এমন নেতা চাচ্ছেন যে নেতা আসলে মানুষের কথা শুনতে চান, যে নেতা মানুষের আকাঙ্ক্ষার সাথে সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা একটি যোগসূত্র স্থাপন করতে চান, একটা ব্রিজিং করতে চান।
আমাদের কাছে শুনতে খারাপ লাগলেও তিনি এই কথাও টাইম ম্যাগাজিনের রিপোর্টার এই কথাও বলছেন যে 50-54 বছর আগের যে বীরত্ব গাথা, কেবলমাত্র সেই বীরত্ব গাথা দিয়ে এখন রাজনীতিতে মানুষকে আকৃষ্ট করা অতটা সহজ না, আর অনেকটা কঠিন। কারণ এখনকার মানুষ আরও বেশি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ তারা দেখতে চায়। টাইম ম্যাগাজিন, আমরা তো কেবলমাত্র তার খাম্বা তারেক, ইউনিভার্সিটি ড্রপ আউট, প্রোডোগাল সান, ওই জায়গাটার মধ্যেই আলোচনাটাকে সীমিত রাখলাম। কিন্তু টাইম ম্যাগাজিন বলছে তারেক রহমান এই যে দেশে ফিরে এসে যে রাজনীতিতে সক্রিয় হয়েছেন, সেই সক্রিয়তার মধ্যে নিজেকে তিনি কিভাবে উপস্থাপন করেছেন। তিনি নিজেকে উপস্থাপন করেছেন শেখ হাসিনার যে আয়রন লেডি ইমেজ, তার বিপরীতে একজন সফট মানুষ হিসাবে, একজন সফট মাইন্ডেড পলিটিশিয়ান হিসাবে তিনি নিজেকে উপস্থাপন করেছেন। অত্যন্ত পরিকল্পিতভাবেই তার দেশে ফেরার সঙ্গে সঙ্গে তার বেড়াল, তার কন্যা, স্ত্রী, পরিবারের সদস্যদের মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উপস্থাপন করে তারেক রহমান নিজেকে একজন পরিবারের মানুষ, পারিবারিক মানুষ, আর 10 জন সাধারণ মানুষের মতো একজন মানুষ, ঠিক সেইভাবে তিনি উপস্থাপন করার চেষ্টা করেছেন। এইসব মূল্যায়ন টাইম ম্যাগাজিনের এই নিবন্ধে আছে। এবং টাইম ম্যাগাজিন এটিও বলছে যে তারেক রহমান নিজেকে যে রাজনীতির যে পলিটিক্যাল যে অ্যারিস্টোক্রেসি, ঠিক সেই পলিটিক্যাল অ্যারিস্টোক্রেট হিসাবেই তিনি নিজেকে উপস্থাপন করতে চাননি বা চাচ্ছেন না। বরং তিনি একটা ব্রিজ করার চেষ্টা করছেন, এমনভাবে তিনি রাজনীতিতে নিজেকে উপস্থাপন করছেন যেখানে পলিটিক্যাল অ্যারিস্টোক্রেসির সঙ্গে যে জেনারেল মিডিওক্রেসি কিংবা জেনারেল পিপলের যে আকাঙ্ক্ষা, সে তার মধ্যে একটা সমন্বয় করার চেষ্টা করছেন। তিনি একসঙ্গে 1971 সালের মুক্তিযুদ্ধের যে গৌরবোজ্জ্বল ঐতিহ্য, যে অঙ্গীকার, সেটিকেও তিনি ধারণ করে এই প্রজন্মের তারুণ্যের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকেও আরেক দিকে ধারণ করে দুটিকে সমন্বয় করে তিনি রাজনীতিতে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করছেন। তার এই চেষ্টা কতটা সফল হবে, আদৌ সফল হবে কিনা, সেটি বোঝার জন্যে, দেখার জন্য আমাদেরকে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। 12ই ফেব্রুয়ারি তো নির্বাচন, সেই নির্বাচন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু যে টাইম ম্যাগাজিন যেই নিবন্ধটি, যে ইন্টারভিউটি নিয়ে আমরা তুমুল সমালোচনা করে উড়িয়ে দিচ্ছি যে ম্যাগাজিনটি তারেক রহমানকে খেয়ে দিয়েছে, ঠিক ভোটের আগে আগে এরকম একটি ইন্টারভিউ তারেক রহমানের দেওয়াটাই ঠিক হয়নি। সেই নিবন্ধে, সেই ইন্টারভিউতে কিন্তু ভিন্ন রকম এক তারেক রহমানকে উপস্থাপন করা হয়েছে। সেই ভিন্ন রকম তারেক রহমানকে টাইম ম্যাগাজিনের পাতা থেকে বিএনপির যারা মিডিয়া দেখেন কিংবা নেতাকর্মীরা কিংবা তার চারপাশে যারা আছেন তারা সেই তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনের সেই নিবন্ধের পাতা থেকে জনগণের সামনে উপস্থাপন করতে পারেননি। এটি সম্ভবত তারেক রহমানের কিংবা তারেক রহমানের মিডিয়া সেল বলি, কিংবা তার সঙ্গে যারা রাজনীতিতে সহযোগিতা করেন তাদের কথাই বলি, কিংবা বিএনপির রাজনীতি বলি, তাদের জন্য এটা একটা ব্যর্থতা হিসাবেই আমার কাছে মনে হয়েছে। দর্শক, আজ পর্যন্তই, ভালো থাকবেন।